ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনে প্রধান উপদেষ্টা, তরুণদের অনেকের ভোটে জয়ের আশা। নির্বাচন সামনে রেখে বেড়েছে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ। বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে জার্মানির সহযোগিতা চায় জামাত। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে আপিল শুনানি। চতুর্থ দিনেও নিষ্পত্তি হবে ৭০টি আবেদন। বৈধ হচ্ছে বেশিরভাগের মনোনয়নপত্র। চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে পৌর বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। ফার্মেসি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ নেতাকর্মীদের। এবং যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। বিক্ষোভে প্রাণহানি ৬৫০। তেহরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Entrepreneur is a creative being. Why can't we teach entrepreneurs rather than job seekers? Tell young people you're not job seekers, you're job creators. I hope we could debate and discuss what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? They will define what the education should be. নির্বাচন সামনে রেখে বেড়েছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ও শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল। এছাড়া প্রভাবশালী বিভিন্ন দেশের কূটনীতিকরাও সাক্ষাৎ করছেন শীর্ষ দলগুলোর প্রধানদের সঙ্গে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। নির্বাচন ঘনিয়ে এলেই কূটনীতিকদের দৌড়ঝাঁপ। সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের জন্য অনেকটা রেওয়াজি পরিণত হয়েছে। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা। শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে সাক্ষাৎ করেন ৩ দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সেদিন বিকেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার। একই দিন তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত উমর ফাহমি। এর আগের দিন শুক্রবার তারেক রহমানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এদিন আলাদাভাবে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনারও। এর আগে বুধবার বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তার আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেছেন বেশ কয়েকজন কূটনীতিক। সোমবার তার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে বুধবার জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক হচ্ছে কূটনীতিকদের। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের। এছাড়া রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। সকালে রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু আয়োজনে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন জামাত আমির। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চতুর্থ দিনের মতো চলছে আপিল শুনানি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল 10টায় শুরু হয় শুনানি। আজ 70 জনের শুনানি হচ্ছে। এর আগে 3 দিনে আপিলে বৈধতা পেয়েছে 150 জনের মনোনয়ন। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন 645 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাব তার কাছে। ওয়ালি, সকাল 10টায় শুরু হচ্ছে আজকে চতুর্থ দিনের মতো যে আপিল শুনানি। এখন পর্যন্ত 24 জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 15 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি কয়েকজনের নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 2 জন অনুপস্থিত রয়েছেন। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে জয়ী হয়েছেন প্রার্থীরা। আমরা জানি যে আজকে চতুর্থ দিনের মধ্যে চলছে। সব মিলিয়ে গত 3 দিনে 150 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে মূলত হলফনামা সহ আরও নানান যে জটিলতা, অনেকে ঋণ খেলাপি রয়েছে, এইসব অভিযোগ আসলে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা শেষ দিন 4 জানুয়ারি সেটি বাতিল করেন এবং সেখানে আমরা জানি যে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, যার মধ্যে 645 জন আবেদন করেছেন আপিল শুনানিতে। তাদেরই কিন্তু শুনানি হচ্ছে, সেটি শুরু হচ্ছে 18 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। সকাল 10টা আজকে শুরু হয়েছে। সিইসি সহ অন্যান্য কমিশনাররা রয়েছেন। প্রতি প্রার্থীর সঙ্গে 3 জন করে আপিল শুনানিতে থাকার সুযোগ পাচ্ছেন। তারা তাদের পক্ষে যে যুক্তিতর্ক রয়েছে সেটি উপস্থাপন করছেন, যে বৈধ কাগজ রয়েছে সেটি উপস্থাপন করছেন, অভিযোগগুলোর জবাব দিচ্ছেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে অনেকে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে অনেকে কথা বলেছেন শেষ করার পরে, বিশেষত স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, তারা অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে বৈরী আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ তাদের তরফ থেকে রয়েছে। বিশেষত উপজেলা, জেলা লেভেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা ঠুনকো অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন, সেটি তারা বলছেন। একই সঙ্গে এখানে এসে অনেকে ফিরে পেয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু আসলে যেই নির্বাচনের কমিশনের যেই কর্মসূচি এখনকার সেটি চলছে। আপিল শুনানিতে যারা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সঙ্গে 3 জন যারা থাকছেন তাদের পক্ষে তারা মতামত দিচ্ছেন এবং এর মধ্য দিয়ে আসলে এই মনোনয়নপত্র বৈধ হলে তার আগে সামনে যে নির্বাচনী প্রস্তুতি, অর্থাৎ কয়েকদিন পরেই যেই প্রচারণা শুরু হবে তাতে আসলে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে 33 আসনে 219 প্রার্থীর মধ্যে মাত্র 6 জন নারী প্রার্থী। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি সহ ছোট ছোট কয়েকটি দল প্রার্থী দিয়েছে মাত্র 6টি আসনে। অধিকার কর্মীরা বলছেন, রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও দলের ভেতরেই এর চর্চা নেই, যা ফুটে উঠেছে দলীয় প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এমনকি 24-এর গণ অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল স্পষ্ট। রাজনীতির নানা চড়াই উতরাইয়ে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংসদ নির্বাচনে দলগুলোর পছন্দের তালিকায় নেই নারী নেতৃত্ব।
রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি করে আসনে এবং বাসদ মার্ক্সবাদী 2টি আসনে নারী প্রার্থী দিয়েছে। এই নির্বাচনটা একটু আলাদা আমাদের জন্য। আমরা ভেবেছিলাম অনেক দিনের যে বঞ্চনা, অনেক দিনের যে দুঃখ কষ্ট, অনেক দিনের যে আন্দোলন, এত আমাদের কথা, এই কথাগুলোর কিছুটা হলেও বাস্তবায়ন হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। নারীরা পিছিয়েই থাকলো, নারীদেরকে পিছিয়ে রাখাই হলো। অধিকার কর্মীরা বলছেন দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই, যা দৃশ্যমান হয়েছে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। নারীদের সমর্থন নেব, আন্দোলনে নারীদেরকে আমি ব্যবহার করব, কিন্তু নারীদেরকে আমি প্রার্থী করব না, নারীদেরকে আমি সংসদে ঢুকতে দেব না, এই মনোবৃত্তি দিয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা কোনোভাবেই চিন্তা করা যায় না আর কি। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত 33% পদ নারীদের জন্য সংরক্ষণে বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রায় সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। সংবাদ, রংপুর। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারণায় রোড শো উদ্বোধন করা হয়েছে। সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে রোড শো উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক জানান, নির্বাচনের দিন ভোটারদের 2টি ব্যালট পেপারে ভোট দিতে হবে। সাদা ব্যালটে প্রার্থী নির্বাচন আর গোলাপিতে হবে গণভোট। পরে মিনি পিকআপে একটি র্যালি বের করা হয়। রাজশাহীতেও চালানো হয়েছে গণভোটের প্রচারণা। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রোডিগার লোটস। যে বিষয়টি আমরা একটু আগেই জানাচ্ছিলাম, এখন আমরা যে খবরটি জানাবো সেটি হচ্ছে চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। সকাল থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিড় করেন শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় হাসপাতালের প্রধান গেট বন্ধ রাখা হয়। এর আগে সোমবার রাতে অস্ত্র রয়েছে এমন অভিযোগে হাসপাতালটির সামনে নিজের ফার্মেসি থেকে ডাবলুকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মারধর করার অভিযোগ ওঠে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাবলুকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ডাবলু ভাইকে নিয়ে এই ঘরের ভেতরে যাই, যে এই ঘরের ভেতরে তারপরে নামিয়ে দেয়, শাটার নামিয়ে দেয়। আমরা ওখানে বসে বসেছিলাম। আমরা রাত 11:45-এর দিকে আমার আর ময়ূর কাকা তখন বলে, তোমরা বাসায় চলে যাও। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। তবে আমরা আশা করি ভবিষ্যতে কোনো পরিবারের সামনে আমাদের দলীয় নেতাকর্মীদের যেন এইভাবে আর মারধর না করা হয়, এইভাবে যেন আর কোনো মানুষের যেন এইভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা না হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। এই মুহূর্তে চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে গত রাতে সেনাবাহিনীর একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তাকে নির্যাতন করার অভিযোগ করেন স্থানীয় নেতারা। বলেন যে তাকে নির্যাতনের পর সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তার মারা যাওয়ার বিষয়টি নেতাকর্মীরা জানতে পারার পরই বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা নানা ধরনের স্লোগান দিতে থাকেন এবং নেতার এই মৃত্যুকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ করেন এবং যান চলাচল কিছুটা বন্ধ হয়ে যায় এবং সেনাবাহিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে তাদের নিয়ন্ত্রণ নিয়ে রাখে এবং সেখানে কাউকে ঢুকতে দেয় না। ঢুকতে না দেওয়ার কারণে নেতাকর্মীরা কন্টিনিউ তাদের অবরোধ চালিয়ে যায়। এরপরে অবরোধের অংশ হিসেবে ব্যবসায়ীরা এখানকার দোকানপাট বন্ধ করে রাখে। তারা এখনো বন্ধ রেখেছে দোকানপাট। কিছুক্ষণ আগে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক
শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে আসেন এবং নেতাকর্মীদের হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করেন এবং বোঝাতে সমর্থ হওয়ার পরেই ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ স্থানীয় হচ্ছে নেতৃবৃন্দ। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী মাহফুজ মামুন। মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাব তার কাছে। অভিজিৎ, ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এখন পর্যন্ত ৩ জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি এবং একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে 2 জন মারা যান এবং অপর একজনকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কথা বলেছিলাম প্রত্যক্ষদর্শীদের সাথে, তারা বলছেন যে টেকেরহাট থেকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যান তাঁতিবাড়ি এলাকায় আসলে তার সামনে একটি যাত্রীবাহী ভ্যান যাচ্ছিল, ঠিক মুখোমুখি এটি ধাক্কা লাগে। পরবর্তীতে ঘটনাস্থলে কিন্তু 2 জন মারা যান এবং 2 জন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। মোট 3 জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এখানে বিক্ষুব্ধ এলাকাবাসী তারা সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে কিন্তু বিক্ষোভ করছেন। তারা দাবি তুলেছেন যে যেহেতু ঢাকা বরিশাল মহাসড়ক, এটিকে 6 লেনে রূপান্তরিত করার দাবি তুলেছেন। পাশাপাশি এই ঘটনাস্থলে যেখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে তারা বলছেন এবং সেখানে 2টি গতির রোধক স্থাপনের দাবি তুলেছেন। তারা বলছেন যে দক্ষিণাঞ্চলের 6 জেলা সহ যে অন্যান্য জেলায় যে এখানে যাতায়াত করা হয় এই মহাসড়ক দিয়ে, এটি যদি 6 লেনে উন্নীত করা হয় তাহলে কিন্তু দুর্ঘটনার যে হার সেটি কিন্তু কমে যাবে বলে তারা আমাদেরকে বলছেন। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে যে রাজধানী ঢাকার যাতায়াত পুরোপুরি বন্ধ। এখানে শত শত গাড়ি আটকা পড়েছে সড়কের 2 পারে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয় যে তারা এখানে গতিরোধক সহ সড়ক প্রস্তুত করবেন, সেটি কিন্তু আসলে আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটি কিন্তু তারা বলছেন। তারা স্থানীয়রা জোর দাবি তুলেছেন যে দ্রুত যদি এখানে গতিরোধক সহ সড়ক সংস্কার না করা হয় তাহলে কিন্তু তারা আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ, যান চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যে যান চলাচল বন্ধ রয়েছে। তো আমরা ঘটনাস্থলে থেকে সবশেষ তথ্য পেয়েছি যে ঘটনাস্থলে 2 জন মারা গেছেন এবং হাসপাতালে একজন, মোট 3 জনের মৃত্যু হয় এবং আহত রয়েছেন একজন। তো ঢাকা বরিশাল মহাসড়কে যে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনার যে এই ছিল আমার কাছে সবশেষ। মাদারীপুর থেকে আমাদের সহকর্মী সঞ্জয় কর্মার অভিজিৎ। শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় এখন দীর্ঘমেয়াদী স্কিমে আমানত সংগ্রহ করছে। এমন পরিস্থিতিতে একদিকে ব্যাংকে মানুষের আস্থার আভাস দিলেও ভবিষ্যতের জন্য শঙ্কার বলে মনে করছে ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025 সালে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় 2,74,000 কোটি টাকায়। অর্থাৎ বালিশের নিচ থেকে মানুষ এখন টাকা বের করে রাখছেন ব্যাংকে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে কিছু ব্যাংকে আমানতকারীদের আস্থা কমলেও ব্যাংক খাতের উপর আস্থা রাখছে মানুষ। বিগত কোয়ার্টারের সাথে পরবর্তী কোয়ার্টার কম্পেয়ার করে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 10% গ্রোথ দেখা গিয়েছে। আপনি বলতে পারেন অনাস্থা সৃষ্টি হয়েছে কতিপয় ব্যাংকের উপর, কিন্তু টোটাল ব্যাংকিং সেক্টরের উপর মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকে উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 25 সালের জুনে বেড়েছে 2,65,000 কোটি টাকায়। অক্টোবর থেকে 3 মাসে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। কিন্তু এই টাকার পাহাড়ে খুশি হতে পারছে না ব্যাংকগুলো, কারণ শিল্প বা উৎপাদনশীলের মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে এই টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। যে লিকুইডিটি যদি আমরা ব্যবহার করতে না পারি
তাহলে তো ব্যাংক পড়ে থাকছে এবং সেটা কিন্তু দায়, তার কারণ তার উপরে আবার আমানতকারীদেরকে সুদ দিতে হচ্ছে। এই রকমের উচ্চ তারল্য সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা বিপদ তৈরি করবে। মুদ্রানীতি যেটা আসছে তো সেটাকে নমনীয় হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকট হয়ে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7% নিচে। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। হাড় কাঁপানো ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বরেন্দ্র জনপদে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই জনপদে তাপমাত্রা বিরাজ করছে 8 থেকে 10-এর ঘরে। বোরো ধান চাষাবাদের ভরা মৌসুমে তীব্র ঠান্ডায় কাজে নামতে পারছেন না চাষিরা। এতে শঙ্কা তৈরি হয়েছে চাষাবাদ বিলম্বিত হওয়ার। ঠাকুরগাঁওয়ে দিন ভোর ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। মাদারীপুরে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে প্রধান উপদেষ্টা। তরুণদের অনেকের ভোটে জয়ের আশা। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে আপিল শুনানি। চতুর্থ দিনেও নিষ্পত্তি হবে 70টি আবেদন। গণভোটের প্রচারণায় জেলায় জেলায় রোড শো উদ্বোধন। মাদারীপুরে ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল 3 জনের। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ। স্থানীয়দের বিক্ষোভে বন্ধ যান চলাচল। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।